পঞ্চম দফার নির্বাচন শেষ, আর রয়েছে বাকি দুটো দফা, অর্থাৎ ষষ্ঠ দফা এবং সপ্তম দফা। ষষ্ঠ দফায় ভোট হবে জঙ্গলমহলে। উত্তরবঙ্গ থেকে ভোট শুরু হয়েছিল, আস্তে আস্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভোট হচ্ছে, এবং এরপর প্রান্তিক জেলাগুলি অর্থাৎ রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম। এই মুহূর্তে ভোট এক্সপ্রেস চলে এসছে, খবর বাংলা ভোট এক্সপ্রেস পুরুলিয়া জেলায়। ঐতিহ্যময় সেই পুরুলিয়া জেলা, প্রান্তিক জেলা, ছৌগ্রাম, যে ছৌয়ের নাচের যে ঐতিহ্যময় জেলা, সেই পুরুলিয়াতে এই মুহূর্তে খবর বাংলা ভোট এক্সপ্রেস দৌড়াবে। আজকে আমরা এসেছি রঘুনাথপুরে। রঘুনাথপুর প্রেস ক্লাব সংলগ্ন যে ময়দান, সেইখানে কিন্তু আমাদের ভোট এক্সপ্রেস আজকে চলবে, এবং এই মুহূর্তে আমরা পেয়েছি এখানে তিনটি রাজনৈতিক দল, এবং তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করে নেব। আমি চলে যাব আমার ডান দিকে যারা রয়েছেন। নিশ্চয়ই আপনাদের বলতে হবে না, আপনারা জোড়াফুল শিবির, তাই তো? হ্যাঁ, আমরা জোড়াফুল শিবির, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। একদমই রাজ্যের শাসক দল ডান দিকে, আর এইদিকেও আমরা দেখতে পাচ্ছি খুব সুসজ্জিত হয়ে এসছেন আজকে। একদিকে যেরকম রাজ্যের শাসক দল, তারাও যেরকম উত্তরীয় পড়েছেন, এখানে কিন্তু বাদ জানছেন না কেন্দ্রের শাসক দল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভারতীয় জনতা পার্টির মোদিজির কর্মী। একদম, একদিকে দিদির সৈনিক, একদিকে মোদির সৈনিক, কিন্তু তাইলে বাকি রইল কারা? পুরুলিয়া জেলা একটা সময় পুরুলিয়ার যে ঐতিহ্য বহন করে, এবং তারপর ছিল বামেদের দুর্গ। বামেদের দুর্গ যেখানে টক্কর দিত কংগ্রেসরা, সেই কংগ্রেসই সমর্থিত, কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন, এইবার সেই কংগ্রেসকে সাপোর্ট করছেন। সমঝোতা হয়েছে, আসন সমঝোতা হয়েছে বামেদের এবং কংগ্রেসের সাপোর্টাররা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তাদের প্রার্থী হচ্ছেন নেপাল মাহাতো, তাই তো? হ্যাঁ, নেপাল মাহাতো আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, ইন্ডিয়া জোটের প্রার্থী। একদমই, অর্থাৎ আমরা ত্রিমুখী লড়াই দেখতে চলেছি রঘুনাথপুরে, এবং এই তিন দলের যারা রাজনৈতিক কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের সঙ্গে আমরা এই মুহূর্তে খবর বাংলা ভোট এক্সপ্রেস নিয়ে দৌড়াতে শুরু করব। প্রথমেই চলে যাব রাজ্যের শাসক দল, এবং আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, এই যে লোকসভা, এই লোকসভায় কিন্তু একটা টুইস্ট রয়েছে। সেই টুইস্ট কি? রঘুনাথপুর 1 নম্বর ব্লক এবং রঘুনাথপুর 2 নম্বর ব্লক। রঘুনাথপুর 1 নম্বর ব্লক পড়ছে বাঁকুড়া লোকসভায়, এবং রঘুনাথপুর 2 নম্বর ব্লক পড়ছে যেটা পাড়া বিধানসভা, তাই তো? এবং অর্থাৎ পুরুলিয়া লোকসভায়। তাই দুটো ভাগে বিভক্ত হয়েছে রঘুনাথপুর। আমরা 2 লোকসভা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এই মুহূর্তে চলে যাব সরাসরি রাজ্যের শাসক দলের কাছে। আপনাদের প্রায় 2011 থেকে 2024 একটা পরিবর্তনের হাওয়া। এই 13 বছরে রঘুনাথপুরের ডেভেলপমেন্ট কি হলো? এক তো বিধানসভা আমাদের ছিল না, লোকসভাও আমাদের ছিল না, প্রার্থী বিজেপির ছিল। তবুও দিদি তো জনগণের উন্নয়নে কোনো দলবাজি করেননি, তবুও রঘুনাথপুরের উন্নয়ন প্রচুর পরিমাণে হয়েছে। আজকে জল যেরকম হয়েছে, আজকে লক্ষ্মী ভাণ্ডার হয়েছে, আজকে স্বাস্থ্যসাথী হয়েছে, এবং আমাদের সুপার স্পেশালিস্ট হাসপাতাল হয়েছে, জলের জন্য জল ভরার জন্য ড্যাম্প হয়েছে, নানা রকমের ভাবে হয়েছে। যেখানে বিজেপির যে জয় শ্রীরাম ছাড়া কিছু নেই, বিজেপির জয় শ্রীরামের অর্থটাই বিজেপি জানে না। জয় শ্রীরামের অর্থটা আজ থেকে যদি বলতে যায়, আজ থেকে 70 বছর আগে এইরকম জয় শ্রীরামকে সামনে নিয়ে একটা সিনেমা হয়েছিল, হরে কৃষ্ণ হরে রাম। সেখানে বেশ সিনেমার কথায় যাব, জয় শ্রীরামের কথাই যাব, কিন্তু উন্নয়নের কথা বলেছে। প্রচুর উন্নয়ন হয়েছে, আমূল উন্নয়ন হয়েছে। শাসক দলের দাবি প্রচুর উন্নয়ন হয়েছে। রঘুনাথপুরে মাল্টি স্পেশাল হসপিটাল হয়েছে, তার সঙ্গে রাস্তাঘাট থেকে প্রচুর উন্নয়ন হয়েছে। কি বলবেন? দাদাকে জিজ্ঞাসা করুন হসপিটালটা কত খ্রিস্টাব্দে হয়েছে, ঠিক আছে? আর উন্নয়নটা কোন জায়গায় হয়েছে সেই জায়গাটার সংকেতটা বলুন। আর ইন্ডিয়া জোটের দুটো টিম কেন? ইন্ডিয়া জোটের তাহলে একটাই টিম রইবে, আর বিজেপির একটা টিম রইবে। এটা তো বলে দিল যে ইন্ডিয়া জোট কারা? ইন্ডিয়া জোটের যে বর্তমান সরকার আছে, সেই বর্তমান সরকারের উন্নয়ন ধীরে ধীরে চলে যাচ্ছে তিহার জেলে। শিক্ষা থেকে খাদ্য থেকে পরিবহন, কোনোটাই বাদ নেই। দিনের পর দিন ওরা অগ্রসর হচ্ছে তিহারের পথে। বেশ, দুর্নীতির প্রশ্ন উঠেছে, তিহার জেলে যাচ্ছে। একদিকে বলছেন, ওনারা দাবি করছেন আমূল উন্নয়ন হয়েছে, আর একদিকে কিন্তু বিজেপি বলছেন যে তিহার জেলে চলে যাচ্ছে সেই উন্নয়ন। কি বলবেন? আপনারা একটা সময় 34 বছর ধরে লড়াই করলেন বামেদের সঙ্গে,
আজকে সেই পুরুলিয়া, সেই রঘুনাথপুর বা বাঁকুড়া, সেইখানে বামেদের হাত ধরে লড়তে যাচ্ছেন, মানুষকে কি বার্তা দিচ্ছেন? দেখুন, আজকে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে বেকারত্ব, এই সব ইস্যু নিয়ে আমরা জনগণের কাছে পৌঁছাচ্ছি। এখানে না আছে কোনো জয় বাংলা, না আছে কোনো জয় শ্রীরাম। আমরা বলতে চাই যে ঘরে ঘরে বেকার, জিনিসের দাম, আজ গ্যাসের দাম কত হয়েছে, আজকে পেট্রোলের দাম কি হয়েছে, আজকে রাস্তাঘাটের অবস্থা কত খারাপ, আজকে হসপিটালের অবস্থা কত খারাপ, আজকে শিক্ষা ব্যবস্থা কি তলানিতে পড়ে। তৃণমূল বলছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। সুপার স্পেশালিটি হসপিটালটা হলো কেজিএন বাসকে রং করে দিয়ে ভলভো লিখে দেওয়া, কারণ এখানে কোনো ডাক্তার পাওয়া যায় না, শুধু হসপিটালটার কাঠামোটা পড়ে আছে। একদমই সরাসরি অভিযোগ, এখানে কোনো ডাক্তার পাওয়া যায় না, শুধু পরিকাঠামো হয়েছে কিন্তু পরিষেবা পাওয়া যায় না। সামনে রামচন্দ্রপুর হসপিটাল আছে, যারা অভিযোগ করছে রামচন্দ্রপুর হসপিটালে পাঠিয়ে দেন, চশমাটা লাগিয়ে আসুক, তারপরে রামচন্দ্রপুর হসপিটাল কি বলবে? দেখুন, বলতে অনেক কিছুই পারে, আপনারা সাধারণ মানুষকে, যারা গরিব নাগরিক রয়েছে, গরিব ভারতবাসী রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করুন হসপিটাল। আপনারা তো তাদেরই প্রতিনিধি, তাদেরই প্রতিনিধিত্ব করছি আমরা, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে আমরা মিথ্যা বলছি না সত্য কথা বলছি। এখানে যারা আছে, আরও তো তৃণমূল বাদ দিয়ে বিজেপিরও আছে, তাদেরকেও জিজ্ঞেস করুন যে হসপিটালে কি পরিষেবা পায়। একটা সময় অভিযোগ উঠেছিল বামেদের ভোট গেছে রামে, তার জন্যই, কিন্তু আজকে আপনি সেই মানে রামকে সঙ্গে নিয়ে চলতে চাইছেন এই অভিযোগের ক্ষেত্রে? না না, আমরা বলতে চাইছি যে সরকারে আছে সে কখনো নিজের ভুল ত্রুটি তারা মানতে চাইবে না, কিন্তু যারা বিরোধীরা আছে তারা কিন্তু বলবে, সত্যটা অন্তত তুলে ধরবে। বেশ, রঘুনাথপুর পৌরসভা ওনারা দাবি করেছেন প্রচুর উন্নয়ন হয়েছে, আপনারা কি বলবেন? রাস্তাঘাট থেকে এখানে একটা জলের সংকট প্রচুর, মানে ব্যাপকভাবে। আজকে 15 বছর 20 বছর হয়ে গেল সিপিএমের আমলে একটা জলের যে ব্যবস্থা হয়েছিল, তার বাদে 20 বছর আফটার কোনো আমাদের রঘুনাথপুর পৌরসভা তৃণমূল অধীনস্থ, কিন্তু জলের ব্যবস্থা এখনও করতে পারেনি। তারা কি শিক্ষার ব্যবস্থা ভালো দিতে পারেনি, স্বাস্থ্যটাও একদম তলানিতে চলে গেছে। আজকে উনারা সেন্ট্রালের যে কোনো মানে প্রজেক্টকে নিজের রাজ্যের লেভেল লাগিয়ে চালাচ্ছে। উনাদের আর কোনো নাই, উন্নয়ন বলে কোনো নাই। উন্নয়ন হয়েছে নেতাদের পকেটে পয়সা ঢুকেছে। উন্নয়ন হচ্ছে নেতাদের। একটা সময় 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হয় এবং তার আগে রঘুনাথপুর শালতড়াতে যখন জনসভা করেছিলেন, সেই জনসভায় আমরা কভার করতে এসেছিলাম এবং বলেছিলেন জলের সংকট সেটা কিন্তু অতি দ্রুত পুরুলিয়ার এই এলাকা থেকে কিন্তু মিটেছে। অলরেডি 84 কোটি টাকা আমাদের রঘুনাথপুর সাব ডিভিশনের জন্য অ্যালাউড হয়ে গেছে। মিউনিসিপ্যালিটিকে ওটা হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে, ইন্সপেকশন হয়ে গেছে। আসছে 6 মাসের মধ্যে জলের কষ্ট যেটা আমরা রঘুনাথপুরবাসী ভোগ করছি সেটা হবে। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করুন কি এমপি তহবিলের 25 কোটি টাকা দিয়ে এক আনার কাজ কি আমাদের রঘুনাথপুর সাব ডিভিশনে হয়েছে? একদমই। এখানে এমপি কতবার এসেছে, এমপিতে দেখা পাওয়াই যায়। ওনারা হসপিটাল নিয়ে বলছে, ওনারা যে এমপি আছে একটা ফ্রিতে কি অ্যাম্বুলেন্স আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল। আসি আজকে সব থেকে বড় যারা আজকে বলতে এসেছে তাদের বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড, আজকে যারা বলতে এসেছে বিজেপির ভাইরা তাদের লক্ষ্মী ভান্ডারের টাকা পায়, তারা বিনা পয়সায় রেশন পায়। আজকে সেক্ষেত্রে একদমই সেক্ষেত্রে আলাদা করে চিহ্নিতকরণের করা নয়, সরকারি প্রকল্প সকলের জন্য, সে শাসক হোক বিরোধী হোক। বিধায়ক কোথায়? বিধায়কের জন্য আমরা ডায়েরি করেছি, বিধায়ককে দেখতে পাওয়া যায় না, এমপিকে দেখতে পাওয়া যায় না। একদমই, এমপিকে দেখতে পাওয়া যায় না। কি বলবেন? এমপিকে দেখতে পাওয়া যায় না। ওরা কালো চশমা পরে। একজন বলুন। ওদের কালো চশমা এমপিকে দেখতে পাবে না, ওদের হৃদয় থেকে মানে কালো চশমাটা খুলে দেখতে বলুন। ভ্যাকসিনটা দেওয়ার টাইমে কালো চশমাটা পরেছিল না। ওরা আবাস যোজনার বাড়ি নিয়েছে নাই তৃণমূলের নেতারা আবাস যোজনার বাড়ি নিয়েছে একদিকে বলছে, আবার একদিকে বলছেন স্বাস্থ্য সাথী কার্ড নিয়েছে বিজেপির ভাইয়েরা, সরকারি প্রকল্প সকলের জন্য। কিন্তু এই দুয়ের লড়াইয়ে যারা ছিলেন কংগ্রেস শক্তিশালী, সেই পুরুলিয়ায় কি পরিস্থিতি, কি বলবেন? এই যে দুজনের লড়াই, কোথাও কি আপনারা হারাতে বসেছেন? দেখুন, এনাদের দুজন প্রধান, একজন হলেন মমতা, একজন হলেন মোদি। মমতা সব সময় মুসলিমদেরকে নিয়ে তোষণের রাজনীতি করে, আর মোদি সব সময় হিন্দুদেরকে নিয়ে তোষণের রাজনীতি করে। এরা
কখনো সন্দেশখালী, কখনো কার্তিক মহারাজ, এইভাবে মানুষকে হিন্দু মুসলিম হিসাবে ভাগ করার চেষ্টা করে। কিন্তু আমরা মানুষকে সাধারণ নাগরিক হিসাবে বিচার করি এবং মানুষের সেই বিচার করতে গিয়ে কি আপনারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন? মানুষের যেগুলো মূল সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষায় অসাম্য, স্বাস্থ্যে অসাম্য, সেই সব আমরা জিতি বা হারি, আমাদের লড়াই কিন্তু মানুষের জন্য চলবে। আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন ছিল, খুব স্পেসিফিক একটা প্রশ্ন। 34 বছর লড়াই করেছেন, এই মাটিতে লড়াই করেছেন তাদের হচ্ছে বামেদের সঙ্গে, এবং সেই বামেদের হাত ধরে আজকে ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছেন আপনাদের জোট প্রার্থীর জন্য। কোথাও কি রাজনৈতিক মতাদর্শ আপনাদের কাছে ফ্যাক্টর নয়? দেখুন, এই বিষয়ে বলতে গেলে আপনাকে দেখতে হবে আজকে যিনি পশ্চিমবঙ্গের শাসক দল আছে মমতা ব্যানার্জি, তার দল কিন্তু একসময় বিজেপির সঙ্গে ঘর করেছিল, আবার একসময় কংগ্রেসের সঙ্গেও ঘর করেছিল। তাহলে কি তাদের কোনো নীতি আদর্শ ছিল না? এই বিজেপি তো তৃণমূলের সঙ্গেও ঘর করেছিল, কিন্তু তাহলে আজ বিজেপি কেন তৃণমূলের বিরোধিতা করছে? এটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক পরিস্থিতি যখন যেমন তৈরি হয় সেইভাবে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। একদমই, রাজনৈতিক পরিস্থিতি যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এনাদের অভিযোগ সাংসদের দেখা পাওয়া যায় না, এবং ইনাদের যে এমপি বা এমএলএ আছে তার সাথে শুধু সেন্ট্রাল ফোর্স থাকে, আর ভোটের সময় ওনাদেরকে দেখতে পাই ঝান্ডা পেয়ে ঘুরে বেড়ায়। বাকি সারা 5 বছর কি ধারে পাশে কেউ খুঁজে পায় না। আর আপদে এত বড় কোভিড পিরিয়ড গেছে, এত আমাদের মানুষ আজ হাতোয়াড়াতে ভর্তি ছিল, না এমপি ছিল না এমএলএ ছিল, অথচ তারা কিন্তু এখানে বিজয় ঘোষণা হয়ে এখানে প্রার্থী ছিলেন, কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যায়নি। তাহলে আজকে কোথায় তারা? আজকে ভোটের জন্য তারা আসছেন, এই ভোট চাইবার জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। তার আগে আমরা কিন্তু মামাটি মানুষের কর্মী, আমরা তখনও কিন্তু মানুষের সাথে ছিলাম, পাশে ছিলাম, আজও আছি, আর আগেও থাকবো আমরা। একদমই, সবাই বলছেন আমরা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করি, সাধারণ মানুষের পাশে থাকি, খেটে খাওয়া মানুষদের পাশে থাকি, কিন্তু প্রশ্ন উঠছে যারা সাধারণ মানুষ তারা কি বলছেন? রঘুনাথপুরে আমাদের সঙ্গে বেশ কয়েকজন রয়েছেন যারা এখানকার এলাকাবাসী, তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে আমি একবার রঘুনাথপুর প্রেস ক্লাবের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গীতদা। সঙ্গীতদা, একটু সামনে আসুন। আপনি আমাদের সংবাদ মাধ্যমের একজন কর্মী, আপনি দীর্ঘদিন ধরে এখানে সাংবাদিকতা করছেন, কি বলবেন রঘুনাথপুরের সার্বিক পরিস্থিতিটা যদি একটু বলেন আমাদের? সেটা দেখুন, রঘুনাথপুর যে রঘুনাথপুর বিধানসভা আমাদের বাঁকুড়া লোকসভার অন্তর্গত, এবং যে রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট তার অধিকাংশটাই পুরুলিয়া লোকসভা এবং একটা অংশ ঝাড়গ্রাম লোকসভা। কিন্তু সব থেকে আমরা যেটা সাংবাদিকতা করতে যে বা মানুষের কাছ থেকে যেটা সব থেকে যেটা জানতে পারি যে এখানকার যে সমস্যা, সেটা কিন্তু জল। মানে প্রথমত ভূপ্রকৃতি সেটা সব থেকে বেশি করে, এবং সেখানে শুধুমাত্র পানীয় জল নয়, কৃষির জন্য যে সেচ, সেই সেচটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, এবং অবশ্যই সেখানে স্বাস্থ্যটা একটা বড় একটা ফ্যাক্টর, এবং তার সঙ্গে যেটা রয়েছে তার সঙ্গে রয়েছে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেলওয়ে কানেক্টিভিটি এখনও অনেক জায়গায় এখনও পর্যন্ত পৌঁছায়নি। স্বাধীনতার এই এত বছর পরেও সেই জায়গাগুলো মানুষের ক্ষোভ, সেই জায়গাগুলোতে রয়েছে, মানুষের প্রশ্ন রয়েছে। এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো তারা কি করছেন বা করছেন, সেগুলো আমার মনে হয় এরপরে তাদেরকে নিয়ে একটা বিস্তারে তাদের একটা পরিকল্পনা প্রয়োজন, এবং মানুষের কাছে সেগুলো তুলে ধরা দরকার, এবং সেগুলো নিয়ে কাজ করা দরকার। একদমই সঙ্গীতদা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহযোদ্ধা যে প্রশ্নগুলো তুললেন সেই প্রশ্নগুলো নিয়েই আমি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাব, যে আপনাদের জলসংকট, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, আপনাদের জলসংকট, আপনাদের স্বাস্থ্য পরিষেবা এবং আপনাদের সড়ক বা যোগাযোগ পরিষেবা যেটা রেল পরিষেবা। আমরা প্রথমেই যাবো যে জল সংকটের বিষয়টা আপনারা বলছেন 94,000 কোটি টাকা, 84 কোটি টাকা, এবং এটা 13 বছর লেগে গেল এই পরিকল্পনা করতে। কবে আবার এটা বাস্তবায়ন হবে? না, এই জল প্রকল্প যে টাকার বরাদ্দ হয়েছে সেটা আমাদের যে চেলিয়ামার ওখানে যে এটা আছে করকালীঘাটের ওই দামোদর নদী থেকে জল নিয়ে রঘুনাথপুরে সেই জলটা নিয়ে আসা হবে, নিয়ে এসে সেই জলের যে পরিষেবার যেটা আছে, যে ঘাটতি আছে, সেই ঘাটতিটা আগামী দিনে মিটে যাবে। এই পরিকল্পনাটা কিন্তু নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা ওয়ার্ডে সোলার প্রজেক্ট হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে 2টো করে সোলার প্রজেক্টের মাধ্যমে জল পাচ্ছে। আমরা বলতে চাই বিজেপি ভাইদের যে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলী ভরসা। বেশ, আমাদের
আমরা গ্রীষ্ম থেকে বর্ষার দিকে যাচ্ছি, কিন্তু আমাদের যে সহযোদ্ধা সঙ্গীতদা যে প্রশ্ন তুলেছে সেই প্রশ্ন নিয়ে আপনাদের কাছে যাচ্ছি। আপনাদের পার্শ্ববর্তী সাংসদ বিষ্ণুপুরে প্রধানমন্ত্রী গত দুদিন আগে সভা করেছিলেন এবং সেইখানে আপনাদের সাংসদ ছিলেন সুভাষ সরকার। তারা বললেন তারা নাকি বিষ্ণুপুরের ট্রেন ব্যবস্থা রেল ব্যবস্থার জন্য প্রচুরবার আবেদন করেছেন এবং সেখানে সাফল্যতা পেয়েছে। এই যে রেলের পরিষেবা যে প্রশ্ন উঠছে, এই যে কানেক্টিভিটি পুরুলিয়া থেকে, সেই কানেক্টিভিটির জন্য আপনাদের সাংসদ কি করেছেন? আমাদের কানেক্টিভিটির জন্য উনি জমা করেছেন, ওটাও আমাদের আশা করি হয়ে যাবে। আর একটা জিনিস, এই যে জল প্রকল্প উনি বললেন জল প্রকল্পটা সেন্ট্রালের টাকা, আর আজকে যে জল প্রকল্পটা আসছে সেটাও সেন্ট্রালের টাকা। রাজ্যের কোন টাকাতে কোন উন্নয়নটা হয়েছে দেখিয়ে দেখ। এরা রাজ্যের নামে লেভেলটা চিটিয়ে দিচ্ছে। সেন্ট্রালের সমস্ত টাকায় উন্নয়ন হচ্ছে আর রাজ্য নিজের নাম নেওয়ার জন্য 84 কোটি টাকার জল প্রজেক্ট অ্যাকচুয়ালি এরা কাটমানি পায়নি বলে এতদিন ধরে ঝুলে আছে, নাহলে এটা 5 বছর আগে কমপ্লিট হওয়ার কথা ছিল। ঠিক আছে, ওইটাও সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা ইস্যু করে দিয়েছে। এরা খালি টেন্ডারের নামে, আজ টেন্ডার হচ্ছে না, আজ এই টেন্ডারের লিগাল হেয়ার নেই। ঠিক আছে, এই জন্য এরা কিচ্ছু করতে পারছে। এরা আজ রঘুনাথপুরের জন্য কি উন্নয়ন করেছে? একমাত্র উন্নয়ন হয়েছে নেতাদের, একতলা জায়গায় দুতলা বাড়ি হয়েছে। যে সাইকেল নিয়ে ঘুরে বলতো সেই স্করপিওতে চাপছে। ঠিক আছে, এই হয়েছে এদের উন্নয়ন। বাংলা আবাস যোজনাতে যত ঘর পেয়েছে ম্যাক্সিমাম যাদের টাকা দিয়েছে তারাই ঘর পেয়েছে। আপনি নিজে গিয়ে দেখতে পারেন যে কিভাবে গরিব লোকগুলো কত কষ্ট করে আছে। এদের নেত্রী 45টা ক্যান্ডিডেট দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। শুভেন্দু অধিকারী বলেছে যেদিন গেঞ্জিতে বুক পকেট লাগবে সেদিন প্রধানমন্ত্রী হবে। বেশ বেশ বেশ, আমরা চলে যাবো আবার কংগ্রেসের যিনি আমাদের প্রতিনিধি রয়েছেন এখানে। কি বলবেন এই যে উন্নয়নের কথা এনারা দাবি করছেন যে হবে, হয়েছে, আর কি বলবেন আসল বাস্তব চিত্রটা কি? দেখুন, আমরা ছোট থেকেই শুনে আসছি যে হচ্ছে, হবে, সবুর করুন। আজ এতগুলো পৌরসভাতে ভোট পার হয়ে গেল, তখন থেকে শুনে আসছি জল হবে, জল হবে, জল হবে, কিন্তু মানুষকে ফুলফিল দিতে পারা যায়নি। এটাই হলো বাস্তব সত্য। আজ আপনি 1 নম্বর ওয়ার্ড, আজকে আপনি 13 নম্বর ওয়ার্ড, আজকে আপনি 12 নম্বর ওয়ার্ড, আজকে আপনি 3 নম্বর ওয়ার্ড, আজকে আপনি 6 নম্বর ওয়ার্ড, আপনি 5 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। আপনি যে পরে আপনাদের ক্যামেরাম্যানকে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি দেখুন, নল আছে কিন্তু জল নেই। নল আছে জল নেই, কি বলবেন? আমি কংগ্রেসের পক্ষ থেকে বলছি, নিতুলিয়া থেকে এসেছি। এখানে যে জল প্রকল্প দেখছি, আমাদের সামনে রঘুনাথপুর পৌরসভা 88,000 কোটি টাকা জল প্রকল্পের জন্য এসছে, এখনও পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। আর সোলার সিস্টেম যেগুলো করেছে শুধু রঘুনাথপুর না, সার্বিক সব জায়গাতেই আপনার এগুলো অকেজ হয়ে পড়ে আছে। খালি ঠিকাদারদের পয়সা রোজগার হচ্ছে, কাটমানি হচ্ছে। আর এই যে পাইপ লাইনটা দেখছেন, কালো পাইপ, সমস্ত ঢালাই রাস্তাগুলোকে ভেঙে গুঁড়ি করে দিয়েছে, আর মাটির নিচে পাইপ পড়ে আছে। এই 24-এ হবে, 25-এ হবে, 24-এ হবে, 25-এ হবে, মানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুটোই সেটিং হয়ে আছে। এরা দুজনে মিলে তাল মিলিয়ে চলছে, দুটোই সেটিং হয়ে আছে। কি বলবেন? একটা 34 বছরের বিভৎস খরা কাটিয়ে লাল সন্ত্রাসে আজকে যারা কংগ্রেসীরা, যারা যে সিপিএম এর সাথে জোট বেঁধে আজকে এখানে একটা সরকার গড়তে চাইছে। আমরা 2011-তে যখন মাটি মানুষের সরকার এলো, তখন ভান্ডার শূন্য, দেশে কোথাও বাংলায় কিচ্ছু নেই। সে জিরো থেকে আজকে যে জায়গায় পৌঁছানো হয়েছে। আজকে এত বড় করোনা কালে আমরা বিনা পয়সায় স্বল্প মূল্যে ওষুধ দিয়েছি, আমরা বিনা পয়সায় রেশন দিয়েছি, আমরা আবাসনের বাড়ি দিয়েছি, আমরা লক্ষ্মী ভান্ডার দিয়েছি, আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ মারা গেলে এখন 2000 টাকা পায়, সেটা দাহ করার জন্য। একটা প্রশ্ন, আপনারা এত দিয়েছেন বলছেন, একটু দাঁড়ান দাদা, আসছি আপনাদের কাছে। আমি একটু প্রশ্নটা করে নিই। এই যে আপনারা এত দিয়েছেন, তাতেও আপনারা এত জনস্রোত, তাহলে তো আপনাদের আর ভোট করার দরকার হবে না। এত বিপুল ভাবে আপনারা, ভোট তো একটা গণতান্ত্রিক প্রসেস, ভোট তো নিশ্চয়ই করতে হবে। মানে আপনাদের আর লড়াই করার জন্য মাঠে নামতে হবে না। না, মাঠে তো আমাদের নামতে হচ্ছে না। মানুষ আমাদের অপুরন্ত
আশীর্বাদ দিয়েছে, মানুষ আমাদের আশীর্বাদ করছে। আজকে বিজেপির সাথে 10 জন লোক নাই, আমরা যেখানে যাচ্ছি মা বোনেরা আমাদের সাথে আছে এবং তারা জয় বাংলা বলে আমাদেরকে আপ্যায়ন করছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সব থেকে যেটা খারাপ জিনিস, আজকে যে বিজেপি যে কংগ্রেস ভাইয়েরা আজকে এসেছে বিনা পয়সায় রেশনটা কিন্তু তারা, ঠিক আছে, একই প্রশ্ন বলছে বিজেপির সঙ্গে লোক নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপির সঙ্গে অনেকেই রয়েছে। বিজেপি কি বলবে? লোককে নিয়ে এসে সামনে দাঁড় করিয়েছে। আসল ব্যাপার হচ্ছে ওদের ভাড়ার লোক আছে, ওদের পয়সা আছে, তো ওরা ভাড়া করে পরে এখন ওদের আমাদের বিজেপি যেখানে সভা হচ্ছে সেখানে ওদের লোক দেখে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওরা লোক দেখতে পাবে না, ওরা দেখতে পাবে কোথা থেকে? বেশ, একদমই রাজনৈতিক এই চর্চা জমে উঠেছে এই মুহূর্তে। খবর বাংলা ভোট এক্সপ্রেস দৌড়াচ্ছে রঘুনাথপুরে এবং আমরা অবশ্যই এই 3 দলের কাছে আবারও যাব, তাদের সাথে আমরা কথা বলবো এখানকার প্রশ্ন নিয়ে, অর্থাৎ স্থানীয় সমস্যাগুলো যেমন একদিকে তাদের সঙ্গে প্রশ্ন রয়েছে, তার সঙ্গে থাকছে কিন্তু জাতীয় স্তরের প্রশ্ন এবং কেন্দ্রীয় রাজনীতি নিয়েও প্রশ্ন থাকছে। কিন্তু আমরা এখানে সাধারণ মানুষ কি ছিল আমাদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলবো একবার। যে আচ্ছা চলে আসুন। সবাই সব কিছু কথা বলছে, কিন্তু সকাল থেকে যদি বাচ্চাকে একটা নিয়ে যেতে পারবেন রাস্তার ধারে, এত আদায় হয়, এত তোলা হয়, এটা নিয়ে কেউ কি বলছে? তোলা হয়, কমিশন পায়, আপনারাও পান নিশ্চয়, নয় তো আপনারা দেখাবেন না কেন? না একদমই, কে তোলাটা কে পায় ওটা বললে তো আমাকে মারবে। কে মারবে? সবই বুঝছেন আপনি। আমি বুঝি না, আমি আপনি বলুন। আপনি যখন এতগুলো অভিযোগ, স্থানীয় মানুষ তোলা দেওয়া হচ্ছে, রাস্তায় তোলা দেওয়া হয়। বেশ, এটা সাধারণ মানুষের একটা অভিযোগ, কিন্তু কে তোলে সেটা আমরা জানি না, তিনিও বলতে পারলেন না, তাই প্রশ্নের উত্তরটা আমরা হয়তো খুঁজে পাবো না। আমরা সরাসরি চলে যাচ্ছি, যে আবারও যাচ্ছি আপনাদের কাছে। সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেখানকার মানুষ যে পরিষেবাটা দেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সের করে যে আমাদের বাঁকুড়া বা পুরুলিয়াতে যেতে হয়, বিশেষ করে বাঁকুড়া যেতে হয়, সেইখানের জন্য যে রেলের পরিষেবাটা, সেই রেলের পরিষেবাটা ঠিকমতো করে পায় না। এখানে যে জয়চণ্ডীর আমার প্রশ্ন আছে পর্যন্ত হয় যে আজকে রঘুনাথপুরে বলছে জল সমস্যা, 20 বছর ধরে মানুষ নাকি জল না খেয়ে বেঁচে আছে, তো আমরা মরুভূমির দেশে হয়তো বাস করি। আমার কোশ্চেন আছে, এখানের বিধায়ক বিজেপি, এখানের লোকসভার যিনি আছেন সাংসদ, উনি বিজেপির, কতবার সংসদ ভবনে গিয়ে পরে, পার্লামেন্টে গিয়ে পরে রঘুনাথপুরে জলের সমস্যা নিয়ে বলেছেন, পুরুলিয়া জলের সমস্যা নিয়ে বলেছেন। আমি আবেদন রাখবো বিজেপি ভাইদের কাছে, তারা যেন একটু খোলাসা করে। কতবার একদমই সরাসরি অভিযোগ বলেছেন, কি বলবেন? একদম প্রশ্ন শুনেছেন নিশ্চয়। আজকে উনি যে প্রশ্নটা করলেন, উনার কাছে তো কাগজটা আছে, সেন্ট্রালের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা আনাতে আমাদের এমপি এবং এমএলএরই হাত আছে। উনারা যে প্রজেক্টটা জমা দিয়েছিলেন আমাদের এমএলএ সাহেবের কাছেই দিয়েছিলেন, আজকে উনারা পেয়ে গেলেন বলে উনারা বলছেন যে এটা রাজ্যের থেকে দেওয়া। ওদের প্রত্যেকটা কথা ভারতাবাজি কথা, ওরা নিচ্ছে দাদার কাছে, নাম করছে দিদির, ওদের এটাই হচ্ছে স্বভাব। বেশ বেশ বেশ, আমরা যাবো, আবার যাচ্ছি। কিছু বলছেন? হ্যাঁ বলবেন। গোটা দেশটাকে বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করেছে, বেল বিক্রি করেছে, ইসিএল বিক্রি করেছে, গোটা দেশ বিক্রি করে পরে আর সাধু বাবা সেজেছে নরেন্দ্র মোদী সাধু। আসছি আপনাদের কাছে আসছি। একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমরা অনেকগুলো সমস্যা নিয়ে কথা বললাম। আমি আবারও সঙ্গীতদার কাছে যাবো। সঙ্গীতদা, সবাই বলছেন হয়েছে, কেউ বলছেন হচ্ছে, হবে। হ্যাঁ, স্বাস্থ্য বলছেন প্রচুর নাকি আমূল পরিবর্তন হচ্ছে, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে, প্রচুর কর্মসংস্থান হয়েছে, তাদের দলীয় সুপ্রিমো বলছেন। আবার একদিকে বলছেন যে আবাস যোজনায় প্রচুর বাড়ি পেয়েছেন, ফ্রি রেশন পেয়েছেন। আদৌ কি হচ্ছে এগুলো? সবাইকারই মতামত সেভাবে শোনা গেল, এবং কতটা কি হয়েছে সেটা জনগণই বলতে পারবেন। তবে এখানে একটা প্রশ্ন রয়েছে, এলাকার মানুষের প্রশ্ন, যেটা হচ্ছে যে রঘুনাথপুর মহকুমা জুড়ে একটা শিল্পায়নের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে সব রাজনৈতিক দলেরই তাদের নিজস্ব একটা দাবি রয়েছে। সিপিএম দাবি করে যে তাদের আমলে তারাই শিল্পের সূচনা করে। তৃণমূল দাবি করে যে তারা এখানে শিল্পের যে গতি সেটাকে তারা ত্বরান্বিত করছে।
বিজেপির দাবি যে তারাও ডিবিসি বা অন্যান্য এগুলোর মাধ্যমে এখানে আরও যে 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 ডিবিসির যে সেকেন্ড ফেজ শুরু হয়েছে, তারা আসলে সব থেকে যে বড় প্রশ্নটা যে শিল্পের যে গতিটা, সেই শিল্পের গতিটা কোন দিকে নিয়ে যেতে চাইছে এবং আগামী দিনে যারাই ক্ষমতায় আসুন তাদের এই রঘুনাথপুর এলাকায় শিল্পায়নের যে রূপরেখা সেটা কি হবে? একদমই একটা খুব বড় জ্বলন্ত ইস্যু শিল্পায়নের ইস্যু। এবং রঘুনাথপুর আমরা জানি পুরুলিয়া জেলাকে বিশেষ করে, যদিও বাঁকুড়া লোকসভা, কিন্তু পুরুলিয়া জেলাকে তৃণমূল মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কথা দিয়েছিলেন পুরুলিয়া জেলায় একটা শিল্পায়নের বিপ্লব আনবেন। এবং আগামী 10 বছর, বিগত 10 বছর ধরে সেই বিপ্লব কি এসেছে, বা কেন্দ্রীয় যারা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো রয়েছেন সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর সম্প্রসারণের কাজ কতটা এগিয়েছে। আমরা প্রথমেই কেন্দ্রীয় শিল্প কারখানাগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এই যে রঘুনাথপুর শিল্প তালুকে ইন্ডাস্ট্রির কি খবর? দেখুন, রঘুনাথপুর কারখানায় আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে রঘুনাথপুর নাকি শিল্পনগরী হবে। আমরা দেখলাম যে বালাজি এসেছিল, তখন তৃণমূলের পুরো রাজ্য চলছে রমরমিয়ে, চারধারে খালি তৃণমূল, এবং বালাজিকে আমাদের এখান থেকে তৃণমূল বিতাড়িত করে দিল। আজ রঘুনাথপুরকে কোন শিল্প আছে? রঘুনাথপুরে কোনো শিল্প নাই। আজকে যে শিল্প আছে খালি ইনারা একটাই বলে যে চপ শিল্প করতে, গরিব মানুষকে নিয়ে ঠাট্টা করে। সেই চপ শিল্পের জন্য আজকে বালাজি গেল কেন? আমি ইয়াদেরকে তৃণমূলকে জবাব চাইছি। এখানে বলেছে যে শিল্প নগরী হবে, কেন হয় নাই? আজকে বাম আমলে যেমনি মানুষকে অসহায় রেখেছে, আজ তৃণমূলও সেই করেছে। আজ কেন্দ্র হাতে হাত মিলিয়ে কাজ করছে। তৃণমূল যদি রাজ্যে যদি শিল্প আনতে চায়, কেন্দ্র সব সময় রাজি আছে। খালি তৃণমূল খালি এনওসি দিক, প্রতিটা জায়গায় শিল্প হবে। একদম তৃণমূলের প্রতি একদম সরাসরি অভিযোগ যে কেন্দ্র সরকার তারা কিন্তু সদিচ্ছা রয়েছে তাদের শিল্প আনার, কিন্তু আপনাদের জন্য নাকি আনতে পারছে না। অলরেডি এখানে শিল্প আপনারা দেখতে পাবেন। আমাদের এখানে শ্যাম স্টিলের নতুন প্রজেক্ট শুরু হয়েছে লক্ষ্মণপুরে। এখানে আপনার শাকম্বরী স্টিল প্ল্যান্ট চলছে, তারপর তার ব্র্যাভো হচ্ছে, শ্রী সিমেন্ট রয়েছে, এত কোম্পানি এসে খুলছে। এই জায়গাটার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী রূপশ্রী বাংলার যে আমাদের প্রজেক্ট রয়েছে জঙ্গলমহল সুন্দরী, সেই প্রজেক্ট এখানে করা হচ্ছে। তার জন্য এত রাস্তাঘাট বানানো হচ্ছে, এত বাইরের মানুষজন এসে এখানে কাজ করছেন, অথচ আমাদের পশ্চিমবঙ্গের বাইরের থেকেও মানুষজন এসে কাজ করছেন। আজ কোথায় গেল তারা? তাহলে কি জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মানুষজন বলছেন আজকে তো আমাদের জঙ্গলমহল সুন্দরী আমাদের তো রঘুনাথপুরের প্রজেক্ট, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রজেক্ট। তাহলে ওইটা আমাদের জানা নেই, তাই ওনারা এটা ভিত্তিমূলক আমরা চলে যাব সরাসরি কংগ্রেসের যিনি প্রতিনিধি হয়েছে। শিল্পায়নের জোয়ার এসছে, বিপ্লব এসছে রঘুনাথপুরে নাকি? এটা একটা যারা বলছে একটা হাসির কথা, কারণ যা কিছু শিল্প ভারতবর্ষে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সব কিছু কিন্তু কংগ্রেসের তৈরি করা। আজকে আপনি সাঁওতালে দেখুন ওনারা আওয়াজ করছে, কারণ ওদের শোনবার ক্ষমতা নেই। কারণ সাঁওতালডি কারখানার থেকে শুরু করে যে রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেগুলো কিন্তু কংগ্রেসের তৈরি করা। আজকে দুর্গাপুর দেখুন, আজকে বোকারো দেখুন, আজকে ভিলাই দেখুন, গুনে শেষ করতে পারবেন না যে কংগ্রেস এত শিল্পায়ন করেছে। কিন্তু মোদি আজ 10 বছর আর মমতা 13 বছর। একটা কারখানার নাম বলুক মোদি আর মমতা, যে পশ্চিমবঙ্গে মমতা এই কারখানাটা করেছে আর ভারতবর্ষে নরেন্দ্র মোদি এই কারখানাটা করেছে, ওরা বলতে পারবে না। কারণ মেজিয়ার ডিবিসি কংগ্রেসের তৈরি করা, রঘুনাথপুরের ডিবিসি কংগ্রেসের তৈরি করা, সাঁওতালডি থার্মাল পাওয়ার প্ল্যান্ট কংগ্রেসের তৈরি করা। এখন তো সম্প্রসারণ করছে। দেখুন, একটা জিনিস তৈরি হওয়ার পরে তার সম্প্রসারণ করা, কর্মসংস্থান তো হবে। একটা জিনিসকে নতুন করে তৈরি করা, দুটোর মধ্যে তফাৎ আছে। আমার 10 বিঘা জমি আছে, 5 বিঘা জমি কিনে বিক্রি করে আমি একটা বড় গাড়ি কিনে নিলাম, এটা কোনো আমার কৃতিত্ব নয়। কৃতিত্ব হলো আমার বাবার, যে এই 10 বিঘা জমিটা রেখে দিয়ে গেছিল। মোদি আজকে রেল বিক্রি করছে, মোদি আজকে ভেল বিক্রি করছে, মোদি আজকে সেল বিক্রি করছে, আজকে এয়ার ইন্ডিয়া বিক্রি করছে। আজকে দেশের জন্য কি রেখেছে? শুধু আদানি আর আম্বানির চৌকিদার হয়ে মোদি রয়েছে। বেশ, একদমই আমরা একদম শেষের দিকে চলে এসেছি, সময় আমাদের খুব সীমিত। আমরা বেশ আর একটা প্রশ্ন নিয়ে যাব একদম সরাসরি বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন। আমি প্রথমে আবারও রাজ্যের শাসক দলদের দিয়ে শুরু করি।
একটা প্রথা দাদা, আমি যে প্রশ্নটা করতে চাইছি, প্রশ্নটা হচ্ছে যে আপনারা যাচ্ছেন, আপনাদের প্রচুর উন্নয়নের প্রকল্প এবং জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো, আমি এখানে মহিলা সমর্থকদের দিচ্ছি, তাদেরকে প্রশ্ন করব, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্প, এই যে ভোটারদের কাছে যাচ্ছেন, কি অস্ত্র নিয়ে যাচ্ছেন, কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? কন্যাশ্রী, রূপশ্রী, আর এখানে যাদের আপনি আমফান ফোনের নাম শুনেছেন তো, ওনারা কদিন থাকে? 2 দিন কিংবা 3 দিন। বিজেপি বলুন, কংগ্রেস বলুন, আর সিপিএম বলুন, ওরা এই 25 তারিখ, তারপরে 25 তারিখের পর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই। 25 তারিখের পর বলছে তোমার দেখা নাই, 25 না, হয়তো 4 জুনের পরে, মানে আপনাদের ভোটটা হয়তো 25-এ, কিন্তু তারপরে 4 জুন রেজাল্টের পর আপনাদের বলছে তোমার দেখা নাই। আমাদের মেকআপের দরকার হয় না, ঠিক আছে, তাই আমরা রোদ্দুরে ঘুরে বেড়াই, ঠিক আছে, আমরা তো থাকবোই, উনাদের দিকে বলুন। দিদি যে কথাটা বলছেন ন্যায্য কথাই বলেছেন, কারণ তৃণমূলের দুর্নীতির কাছে, তৃণমূলের মানে গুন্ডা বাহিনীর কাছে কোনো মানুষকে তো এগিয়ে দেয় না। তার উদাহরণ হচ্ছে রঘুনাথপুর ব্লকের। বেশ, আমার প্রশ্ন ভোটারদের কাছে, ওনারা যেমন একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মানুষের জন্য, এক মিনিট আপনাদের কাছে শুনেছি, ওনাদের কাছে শুনতে দিন। আপনারা তো ইস্তেহার প্রকাশ করেছেন এবং তারপরে এই রঘুনাথপুরের মানুষের কাছে আপনারা যাচ্ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে, তাদের কি ইচ্ছা পূরণের কথা আপনারা দাবি রাখছেন? কথা হচ্ছে যে উন্নয়নটা বলছে, আয়ুষ্মান ভারতকে যদি বন্ধ করে যদি বলে যে আমি স্বাস্থ্যসাথী করছি, আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে যদি বলেন যে আমি বাংলা আবাস যোজনা করছি, যদি বলেন যে যেটা নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেরকম স্টিকার যদি আপনার গাড়িটার উপর যদি আমার স্টিকারটা লাগিয়ে দিই, গাড়িটা আমার হবে না, সেইটা ওনাদেরকে প্রশ্ন করুন যে পরে স্টিকার লাগিয়ে চালা যায় না। আমার প্রশ্ন, আপনারা ভোটারদেরকে কি বলছে? ভোটার দিকে যেটা বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, এটা সবাই জানে, এটা জানাবার কিছু নাই। বার 400 পার, আপকি বার 400। বেশ, ওনারা যাচ্ছেন আপকি বার 400 পার এই স্লোগান নিয়ে। এরপর বাম কংগ্রেসরা কি করছেন, তারা ভোটারদেরকে কিভাবে প্রভাবিত করছেন এবং তারা কি চাইছেন, তারা কি ভোটারদেরকে কি বোঝাচ্ছেন? দিদি শুধু শ্রী চালাচ্ছে, ফাদারশ্রী, মাদারশ্রী, যুবশ্রী, চোরশ্রী, গুন্ডাশ্রী, ধর্ষণশ্রী, শুধু শ্রী নিয়েই চলছে। আর মোদি কি করছে যে চায় বেচনে वाला है, पूरा देश बेच रहा है, तेल बेच गई, रेल बेच गई, सेल बेच गई, कोल बेच गई हवाई अड्डा। বলছি গানটা খুব সুন্দর গাইছিলেন, ডিস্টার্ব হয়ে গেল বুঝতে পেরেছি, কিন্তু আপনি বলুন আপনাদের যে ইস্তেহার, বাম কংগ্রেসের কি? আমাদের যে কংগ্রেসের ইস্তেহার, সেই ইস্তেহারে আমরা বলেছি যে গরিব মা বোনেদেরকে বছরে 1 লক্ষ টাকা গৃহলক্ষ্মী যোজনাতে আমরা দেব। সেই সঙ্গে আমাদের লোকাল বলছি, আমি কংগ্রেসের তো একটা ম্যানিফেস্টো হয়েছে, সেই সঙ্গে লোকাল যেমন আমাদের করগালি ঘাট আছে, করগালি ঘাটের সাথে ঝাড়খণ্ডের যোগাযোগের জন্য একটা ব্রিজের প্রয়োজন, সেই ব্রিজটা আমরা তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছি মানুষকে। এবং সেই সঙ্গে পাতলা বাড়ি, যেটা না তৃণমূল করতে পেরেছে না বিজেপি করতে পেরেছে, আমরা ক্ষমতা এলে পাতলা বাড়ির ব্রিজটাও আমরা তৈরি করব। এবং 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 সেই সঙ্গে আমরা যেগুলো করে গেছি, কংগ্রেস যদি ভ্যাকসিন না দিত তাহলে আপনারা লাংড়া হয়ে ঘুরতেন। কংগ্রেসের ভ্যাকসিন নিয়ে এত ভালো ভালো বলতে পারছেন না, কংগ্রেস ভ্যাকসিন না দিলে রাটা বার হতো না। আমরা সেই সঙ্গে যে শিল্পায়নের প্রসেস শুরু করেছিলাম, সেই শিল্পায়নকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং স্বাস্থ্য ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে এরা এমনভাবে করেছে, লাখ লাখ টাকা ঘুষ নিয়ে প্রত্যেকটা শিক্ষককে বদলি করেছে। এবং সেই সঙ্গে আমাদের যে সকল স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে আজ শিক্ষকের অভাব হয়ে গেছে। শিক্ষকের অভাব হওয়ার কারণ এরা যখন চাকরি দিয়েছে তখনও ঘুষ নিয়েছে, চাকরি দিয়েছে তখনও ঘুষ নিয়েছে, যখন বদলি করেছে তখনও ঘুষ নিয়েছে, আর চাকরি যেয়ে যখন আবার চাকরি দেবে তখনও ঘুষ। একদমই আপাত মস্তক ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতিতে জড়িয়ে গেছেন। অবশ্যই এই বার্তা নিয়ে তারা যাবেন এবং যে স্থানীয় ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়েও ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করছেন। আমরা শেষ প্রশ্নে চলে যাব ছট করে। আমাদের খবর বাংলা ভোট এক্সপ্রেস আজকে ছিল রঘুনাথপুর প্রেস ক্লাবের যে সংলগ্ন ময়দান এবং বাঁকুড়া লোকসভার একদিকে রঘুনাথপুর যে বিধানসভা রয়েছে, পাশাপাশি রয়েছে
রঘুনাথপুর 2 অর্থাৎ পুরুলিয়া লোকসভায়। তাই আরেকবার ছোট্ট করে যাব যে বাঁকুড়া পুরুলিয়া দুটোই কিন্তু আপনাদের ক্ষমতায় রয়েছে। আপকি বার 200-400 পার, তাহলে সেই জায়গাটা কি ধরে রাখতে পারবেন? 100 পার। ভারতীয় জনতা পার্টির যতগুলো সিট ছিল আমরা তার দ্বিগুণ পাবো, এতে কোনো সন্দেহ নেই। আর আমার টিএমসি নেতাদের কাছে আবেদন রইল যে ভ্যাকসিন কে দিয়েছে? একমাত্র নরেন্দ্র মোদী। আজ আমরা দাঁড়িয়ে এখানে চিৎকার করছি, চেঁচামেচি করছি, ভাষণ দিচ্ছি একমাত্র জনদরদী নরেন্দ্র মোদীর জন্য। যদি রেশন ফ্রি না দিত, কিছুদিন আগে টিএমসির বড় নেত্রী আবার চিঠি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে আরো 2 মাস ফ্রি রেশন দেন আপনি। কেন তাহলে উনি যদি রেশন দিতেন ফ্রি, তাহলে কেন সেন্ট্রালে চিঠি পাঠিয়েছিলেন? গোটা বিশ্বে ভ্যাকসিন দিচ্ছে। দাদা যে কথাটা বললেন এটা খুব ভালো কথা বলেছেন। তৃণমূলের ভাইদিকে আমি জিজ্ঞেস করতে চাই যে তৃণমূলের যে নেতারা আছে তিনারা যাদেরকে বলছেন যে আমাদের এমপি দাঁড় করাবেন বা কাকে প্রধানমন্ত্রী করবেন ওনারা জানি না, জোট ইন্ডিয়ার। তা আমি জিজ্ঞেস করতে চাইছি যে পরেশকে করবে না পার্থবাবুকে করবে না অনুব্রতকে করবে, মানে যেগুলা খুব ভালো বা জ্যোতিপ্রিয় মল্লুক আছে বা আরো যারা আছে। বেশ 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 বেশ, এইবার আপনাদের কাছে একই প্রশ্ন 2019 সালে আপনাদেরকে এই দুটি আসন বাঁকুড়া লোকসভা হারতে হয়েছিল, বাঁকুড়া পুরুলিয়া দুটো। এইবার দুটোই কি ফিরে আনতে পারবেন? দুটো আসনে জিতবে। একজন করে বলুন। আর এই কোভিডের সময় কোন সময় এই বিজেপি সাংসদদের দেখা যায় না। এরা পশ্চিমবাংলার সঙ্গে বঞ্চনা করেছে, জেতার পর এরা আবাসের টাকা বন্ধ করেছে, এরা আমাদের 100 ডেজের টাকা আটকে রেখেছে। এরা পশ্চিমবাংলা বিরোধী, বাংলা বিরোধী। সুতরাং এই নির্বাচনে বাংলা বিরোধীর বিসর্জন আসন্ন। এই দুজন এমপি একদম শেষে চলে যাব। কংগ্রেসের যে গড় পুরুলিয়া আবার কি ফিরে পাবেন? 100% নেপাল বাবু জিতছেন এবং ওদের পিছনে পেট্রোল লেগে গেছে। একদমই বুঝতে পারলেন। আজকে ছিলাম বাঁকুড়াতে, বাঁকুড়া লোকসভার রঘুনাথপুর, যদিও জেলা হচ্ছে পুরুলিয়া, কিন্তু এই দুই আসনের মধ্যেই ভাগাভাগি রয়েছে রঘুনাথপুর। আমরা কথা বললাম, এইখানে রয়েছে ত্রিমুখী লড়াই। আগামী 25শে মে নির্বাচন রয়েছে, ষষ্ঠ দফার নির্বাচন, এবং বাঁকুড়া পুরুলিয়া 2 লোকসভা আসনে কিন্তু লড়াই হতে চলেছে, ত্রিমুখী লড়াই। আমাদের খবর বাংলা ভোট এক্সপ্রেস এই মুহূর্তে দৌড়ালো রঘুনাথপুরে। আমরা চলে যাব অন্য প্রান্তে, অন্য আসনে, এবং সেখানকার মানুষ কি বলছে আমরা সেই কথা তুলে ধরবো আপনাদের সামনে। আচ্ছা, আমরা শেষ করবো, কিন্তু তার আগে আমাদের তৃণমূলের এক যে প্রতিনিধি, আপনি সম্ভবত তৃণমূল যে পৌরসভা, একটু দাঁড়ান। স্লোগান পাল্টা স্লোগান জমে উঠবে, কিন্তু দাদা একটা গান করবেন বলেছেন, এটা নিশ্চয়ই রাজনীতিক একটা গান হবে নিশ্চয়ই। ঠিক আছে, সুযোগ সবাইকে দেওয়া হবে, এরকম নয় যে সবুজ শিবিরকে দেওয়া হচ্ছে। গান যদি গাইতে চান, ওই দাদাও গাইছিলেন কংগ্রেসের, গাইতে পারেন, কিন্তু এখানে চলে আসুন। তাহলে আপনি গান গাইতে চাইছেন, চলে আসুন। হ্যাঁ, চাটা খেয়ে নিন, কোনো অসুবিধা নেই, সময় আছে, চলে আসুন। আচ্ছা, বিজেপি কি এত বেসুরো, গাইতে পারবে না? আচ্ছা, আসুন, আপনি আসুন, আপনি অনেকক্ষণ ধরে বলছেন। আচ্ছা, এখানে আসুন, অনেকক্ষণ ধরে বলবেন বলছেন। চলুন, আমরা 3 দলের 3 জন প্রতিনিধিকে পেয়েছি। রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক লড়াই থাকবে, তাদের যে মতাদর্শ সেই নিয়ে কিন্তু লড়াই চলবে, এবং গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব সেই নির্বাচনে ভাগ নেবেন প্রত্যেকটা প্রতিনিধি। এবং আমাদের কথা, তাদের কথা, স্থানীয় মানুষের কথা যারা দিল্লির মসনদে পৌঁছে দেবেন। অবশ্যই এই লড়াই চলতে থাকুক, গণতান্ত্রিক উপায়ে এই লড়াই, নির্বাচনের লড়াই চলতে থাকুক। লড়াই চলুক, বাংলার যে সৃষ্টি কৃষ্টিকে একদমই বাঁচিয়ে চলুক মার্জিত ভাষায়। এই তর্ক বিতর্ক আমরা এই মুহূর্তে তুলে ধরলাম। এই মুহূর্তে একটা সুন্দর গান দাদা শোনা। অগ্নিগর্ভ অবস্থার মধ্যে আমাদের এই নির্বাচন হচ্ছে, তাই এই নির্বাচনে যাতে মানুষ ভুলের শিকার না হয়, তার জন্য আমার এই 4 লাইন গিয়ে আমি বলবো। দেখো এ दीवानो ये काम ना करो, राम का नाम बदनाम ना करो, बदनाम ना करो। राम के समझो, कृष्ण को जानो, नींद से जागो, ए
ना करो, राम का नाम बदनाम ना करो। বেশ, একদমই খুব সুন্দর একটি গান দিয়ে তিনি কিন্তু তার রাজনৈতিক কথাটা কিন্তু তুলে ধরলেন। এরপর আমরা চলে যাব আমাদের যে কংগ্রেসের দাদা আছে, একটু মিনিট। বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল বিজেপি তৃণমূলের ঢোল। বলো হরি বল হরি বল, বলো হরি বল। ছোট সাইড चाय बेचने वाला है, पूरा देश बेच रहा है। चाय बेचने वाला है, पूरा देश बेच रहा है। रेल बेच गई हवाई अड्डा। चाय बेचने वाला है, पूरा देश बेच रहा है। जय বেশ বেশ, আমরা চলে যাবো এবার বিজেপির যে দাদা আছেন, বলুন। দেখুন, আমি অনেকক্ষণ ধরে চাইছিলাম একটা কথা বলবো। আমাদের রঘুনাথপুরে যে সকল ওয়ার্ডে ওয়ার্ডে জায়গাতে রাস্তার থেকে ড্রেনের ময়লা পরিষ্কার করা হয়, তো সেই ক্ষেত্রে সেই ময়লাগুলো ড্রেন থেকে উঠিয়ে রাস্তার উপরে রাখা হয়। এবারে যখনই জিজ্ঞেস করতে যায় লোকদেরকে, তখন ওনারা বলেন যে যাতে জলটা ঝরে যাক সেই জন্য রাখা হয়েছে। তাহলে আমার প্রশ্ন একটা, যদি ড্রেনের কাজ ড্রেনের ময়লা তুলে রাস্তার উপরে রাখা হয়, তাহলে ড্রেনটাকে বন্ধ করে দিক না, রাস্তার উপরে ময়লাগুলো ফেলুক আর জল ঝরতে থাকুক। আপনি কি কিছু করবেন? শায়রি গান কিছু করবেন? বেশ, ধন্যবাদ। সুন্দর, আমাদের এখানে আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। ভোট এক্সপ্রেস আজকে রঘুনাথপুরে এখানেই শেষ করছি। দেখতে থাকুন খবর বাংলা ভোট এক্সপ্রেস।